নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি চ্যানেলে স্বাগত। একের পর এক পর্ব শুনতে শুনতে আজ আমরা চলে এসেছি কালিকা পুরাণের 30তম পর্বে। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই 30তম পর্বটি। মহামুনি মার্কণ্ডেয়কে উদ্দেশ্য করে সকল মুনিরা বললেন, সীতা ও নরকের জন্মের রহস্য এর আগে আপনি শুনিয়েছেন। তারপর কি হলো সেটি শুনতে চাই। মার্কণ্ডেয় হেসে বললেন, বেশ, তাহলে শুরু করি। মার্কণ্ডেয় বলতে লাগলেন, বরাহের ঔরসে পৃথিবীর সন্তান পরাক্রমশালী রাজা নরক জন্মগ্রহণ করেন। তার রাজপুরোহিত ছিলেন মহর্ষি গৌতম। গৌতম ঋষি নরকের সমস্ত সংস্কার সম্পন্ন করেন। নরকের মাথায় যে বিশেষ চিহ্ন ছিল তার কারণেই তার নাম হয় নরক। কারণ নর শব্দের অর্থ মস্তক। পৃথিবী দেবী নিজে ধাত্রীরূপে মানবী মূর্তি ধারণ করে নরককে লালন পালন করেন। কাত্যায়নী নামে তিনি নিযুক্ত ছিলেন এবং গভীর স্নেহে তাকে প্রতিপালন করেন। গৌতম ঋষির তত্ত্বাবধানে নরক বেদবিদ্যা, ধনুর্বিদ্যা ও ক্ষত্রিয় ধর্মে পারদর্শী হয়ে ওঠেন। অল্প বয়সেই তিনি অত্যন্ত বীর্যবান ও শক্তিশালী হন। ১৬ বছরে পৌঁছে নরকের অসাধারণ শক্তি দেখে তাঁর পালক পিতা রাজা জনক চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবেন তার অন্য পুত্ররা দুর্বল, কিন্তু নরক অত্যন্ত প্রবল। ভবিষ্যতে রাজ্যভার নরকের হাতেই যাবে। একদিন এই দুশ্চিন্তার কারণ রানী জানতে চাইলে রাজা তাঁর আশঙ্কার কথা জানান। তখন পৃথিবী দেবী মানবী রূপে রাজাকে বলেন, নরক তাঁর সন্তান, আর এখন তাকে নিয়ে যাওয়ার সময় হয়েছে। এই কথা বলেই কাত্যায়নী অন্তর্ধান করেন। একদিন নরক নির্জনে বসেছিলেন। পৃথিবী দেবী আবার ধাত্রীরূপে এসে তাকে গঙ্গার তীরে যেতে বলেন। নরক প্রথমে দ্বিধায় পড়ে। পিতামাতা ও গুরুর অনুমতি ছাড়া তিনি যেতে চান না। তখন পৃথিবী দেবী জানান, রাজা জনক তার পালক পিতা, আর তার প্রকৃত পিতা ও মাতার সঙ্গে গঙ্গা তীরেই দেখা হবে। গঙ্গা তীরে পৌঁছে পৃথিবী দেবী নিজের প্রকৃত দেবী মূর্তি ধারণ করেন। নীল পদ্মের মতো শ্যামবর্ণা, সর্বাঙ্গে অলঙ্কারে ভূষিতা সেই রূপ দেখে নরক বিস্মিত হন। করজোড়ে তিনি জানতে চান তিনি কে। পৃথিবী দেবী তখন বলেন, আমি তোমার জননী। তোমার পিতা হলেন বরাহ অবতার শ্রীনারায়ণ। তিনি আমাকে উদ্ধার করে স্থাপন করেছিলেন। এরপর তিনি বরাহ অবতারের সঙ্গে নিজের মিলন, নরকের জন্ম এবং ধাত্রীরূপে লালন পালনের সমস্ত কাহিনী বলেন। এই কথা শুনে নরক আনন্দে আপ্লুত হন এবং নিজের পিতাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রের এই বাসনা শুনে পৃথিবী দেবী শ্রীনারায়ণের স্তব করেন। সঙ্গে সঙ্গে গরুর বাহনে চতুর্ভুজ শ্রী বিষ্ণু সেখানে উপস্থিত হন। শ্রী বিষ্ণুর নির্দেশে নরক গঙ্গা স্নান করলে বিষ্ণু তাকে নিয়ে কামরূপ দেশে প্রাগ জ্যোতিষপুরে যান। সেই স্থান তখন কিরাত জাতির অধিকারে ছিল। কিরাতদের রাজা ঘাটক অত্যন্ত বলবান কিন্তু দুরাচারী ছিলেন। তিনি বিষ্ণু ও নরককে দেখে
ক্রুদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করেন। শ্রীবিষ্ণু তখন নরককে অস্ত্র প্রদান করেন। ভয়ঙ্কর যুদ্ধের শেষে নরক কিরাত রাজাকে বধ করেন। রাজা নিহত হলে কিরাত সেনারা পালিয়ে যায় এবং প্রাগ জ্যোতিষপুর নরকের অধিকারে আসে। এরপর শ্রীবিষ্ণু নরককে রাজ্যভার অর্পণ করে বলেন, যে শরণ নেবে তাকে রক্ষা করবে, দুষ্টের দমন করবে, কিন্তু ব্রাহ্মণ ও ঋষিদের সঙ্গে কখনো বিরোধ করবে না। কামাখ্যা দেবীর পূজা নিয়মিত করবে এবং এই পূজায় যেন বাধা না পড়ে। শ্রীবিষ্ণু আরও বলেন, বিদর্ভ রাজার কন্যা মায়া হবে নরকের পত্নী। সুগুপ্ত নামে এক দুর্গ নির্মাণ করবে, যা অজেয় হবে। ত্রেতা যুগে মায়ার সঙ্গে নানা লীলা ঘটবে আর দাপরের শেষে তার পুত্র জন্মাবে। এই সব আদেশ দিয়ে শ্রী বিষ্ণু অন্তর্ধান করেন। নরক পিতৃ আজ্ঞা মেনে ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা হিসেবে রাজ্য শাসন করতে থাকেন। কামরূপ দেশ ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে, যেন পৃথিবীতেই অমরাবতী নেমে এসেছে। পরে গৌতম ঋষি ও পালক পিতামাতা নরকের রাজ্যে এসে তার ঐশ্বর্য দেখে আনন্দিত হন। নরক তাদের যথাযোগ্য সম্মান দেন এবং মায়ার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। এইভাবে নরক রাজা পৃথিবীর আনন্দদায়ক, ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসকে পরিণত হয়, পৃথিবী দেবীর সত্যিকারের সন্তান হিসাবে। কিন্তু এই বলে মহামুনি মার্কণ্ডেয় মৌন হলেন। তখন সকল শ্রোতামুনিরা বললেন, কিন্তু কি, তারপর কি হলো? মার্কণ্ডেয় মৃদু হেসে বললেন, রহস্যে ভরপুর কালিকা পুরাণের আরেকটি কাহিনী পরবর্তী আরেকদিন বলবো। এই কথা বলে মহামুনি মার্কণ্ডেয় প্রস্থান করলেন। এতক্ষণ আমরা শুনছিলাম কালিকা পুরাণের 30তম পর্ব। পরবর্তী পর্বে কি হয় তা জানতে হলে আমাদের নজর রাখতে হবে অমৃত দিশারি এই চ্যানেলে। যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার। জয় মা কালী।